দেশে আইন শৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। জামায়াত স্বৈরাচারের সঙ্গে আপোসকারী 111-এর সহায়ক মন্তব্য আমির খসরুর। প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে বৈষম্য হয়েছে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত প্রশাসনের, অভিযোগ জামায়াতের। আইসিসি ভারতেই খেলতে বলেছে বাংলাদেশকে, এমন প্রচার মিথ্যা জানালো বিসিবি। এটি নিউজ দেখছেন সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ এবং সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। ভবিষ্যৎ বাংলাদেশকে অতীতের পুনরাবৃত্তি না দিতে চাইলে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা দেশের জন্য ভয়াবহ বিপর্যয়। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা আরও বলেন, আগের সরকারের জনগণের ভোটের প্রয়োজন ছিল না। গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর স্পষ্ট কোনো অঙ্গীকার এখনও নেই। এদিকে গণভোট কী এবং এর তাৎপর্য নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে উল্লেখ করে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, জনগণকে সচেতন করাই এখন সবচেয়ে জরুরি এবং রাজনৈতিক অধিকার আদায়ে সচেতনতা অপরিহার্য। আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সতর্ক করে বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, যাকে ঠেকানো কারো পক্ষে সম্ভব হবে না। যদিও 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে তাদের অঢেল অবৈধ সম্পদ এবং দেশি বিদেশি স্বার্থান্বেষী শক্তির কারণে এখনো হুমকি রয়েছে। তবে কন্ডাক্ট করাচ্ছে কে? নির্বাচন কমিশন। এখানে সরকার বেশি কিছু করতে পারছে না, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা এখন বলতে পারবো না যে এখন আমরা এনজিওদেরকে মোবিলাইজ করব, যাও তোমরা গিয়ে প্রপাগেট করো, তাহলে পলিটিক্যাল পার্টি বলবে যে আমরা কোনো একটা পক্ষ নিচ্ছি। দেয়ারফর দিস পার্ট আমি মনে করি এসেনশিয়াল। ইলেকশন কমিশনের কাজ এবার শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে। ইট দেয়ার রেসপন্সিবিলিটি। যেহেতু দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তারাও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করবে। আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে কোনো নীরবতা পালন করবে কিংবা নেতিবাচক তো প্রশ্নই আসে না। কারণ এই সংস্কার, জুলাই সনদ, গণভোট এগুলোর প্রয়োজন কেন হয়েছে? আমাদের অভিজ্ঞতার কারণে, গত 16 বছরের অভিজ্ঞতার কারণে। কে ফিরে যেতে চাইবে আবার 5ই আগস্টের আগে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে 3য় দিনের মতো। আপিলের গতকাল মঙ্গলবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 42টি আবেদন জমা পড়ে। আজ দুপুর 1টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 205টিতে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন, আর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জনে। আপিল জমা দিতে এসে নির্বাচনী পরিবেশ নেই বলে অভিযোগ করে এ বিষয়ে ইসিকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মনোনয়ন বঞ্চিতদের অনেকেই। গত 3টি নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলোকে সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে এনজিও ব্যুরোতে ইলেকশন পর্যবেক্ষণ নেটওয়ার্কের অনুষ্ঠানে এই কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সব অ্যাপিল প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ গিয়ে প্রার্থিতা ফেরত পান আদালত থেকে, তখন ওই আসনের সকল পোস্টাল ব্যালট নষ্ট হয়ে যাবে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আইনি প্রত্যাশা ডেলিভার করতে পারবো,
আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। জামায়াতে ইসলামী স্বৈরাচার সরকারের সঙ্গে আপোষ এবং 1-11-এর সহায়ক ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে কোনো শক্তি বা পরাশক্তি রাজনীতিকরণ করতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে শোকসভা ও দোয়ার আয়োজন করে জিয়া পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাই বিভিন্ন সময়ে আপোষ করে সুবিধা নিলেও বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় ছিলেন আন্দোলন সংগ্রামেই। গণতন্ত্রের জন্য এবং আধিপত্যের বিরুদ্ধে তিনি কোনোদিনই আপোষ করেননি। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে, তাদের মন্তব্য আমরা শুনেছি 1-11। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছে তারা কিন্তু 1-11-এর সহায়ক ভূমিকা পালন করেছে। আমির খসরু আরও বলেন, খালেদা জিয়ার রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন বহন করছেন তারেক রহমান। She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, যারা বলেছিলেন খালেদা জিয়া রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারাই হারিয়ে গেছেন। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে প্রাথমিক সদস্য হন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সকালে জামায়াতে আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 3 সদস্যের ইইউ প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং দক্ষিণ এশিয়া বিভাগ ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের উপপ্রধান মনিকা বাইলাইতে। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে। গত কয়েকদিনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে জানিয়ে এ বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছে জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো? আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি, তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য করা হয়েছে বললেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, একই আইনে 2 সিদ্ধান্ত হয়েছে, কারণ দলীয় ডিসি এসপি নিয়োগ। এবারও পাতানো নির্বাচন হলে দেশ আগামীতে অস্তিত্ব সংকটে পড়বে বলেও সতর্ক করেন। আমরা অবশ্যই উদ্বেগ জানিয়েছি এবং আমি যেটা মিন করছি যে গত কয়েকদিনের আচরণে, সরকারের আচরণে এবং প্রোটেকশনের নামে যে বাড়াবাড়িটা চলছে, সেসব আচরণে আমাদের এই আশঙ্কা তো আমাদের মনেই শুধু নয়, আপনাদের মনেও এটা জাগার কথা স্বাভাবিকভাবে, যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই।
দর্শক, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচন হয়ে গেল গতকাল, তবে এখনো পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া সম্ভব হয়নি। ভোট গণনা মেশিনে ত্রুটির কারণে গতরাতে হাতে হাতে গোনা শুরু হয়, চলছে এখনো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা আরও জানার জন্য যুক্ত করে নিচ্ছি সহকর্মী সম্রাট আনোয়ারকে। সম্রাট, 39টি কেন্দ্রের মধ্যে 23টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে 3টি পদেই আমরা দেখছি শিবির প্যানেলের বা সমর্থকরা এগিয়ে আছেন। বিস্তারিত জানাবেন। হয়েছে গতকাল এই জকসুর নির্বাচন যখন শেষ হয়, 3টার দিকে ভোট গ্রহণ শেষ হয়, তারপরে আসলে দীর্ঘ সময় অপেক্ষা ছিলাম আমরা, প্রায় 9 ঘন্টা থেকে সেটি ম্যানুয়াল পদ্ধতি এবং তারপরে ওএমআর, সেটার যে ওএমআর মেশিনগুলো আছে সেগুলোর পরে আমরা 27 ঘন্টা পর এখন যে অবস্থায় আছি তাতে বলা যায় যে প্রায় এখন পর্যন্ত এখানে গণনা হয়েছে। এবং এই 23টি কেন্দ্রের ফলাফলের হিসাব যদি করি তাহলে জিএস এবং এজিএস এই 3টি আসনই এগিয়ে আছেন এখন পর্যন্ত, যদিও একসাথে 3টি কেন্দ্র কিছুক্ষণ আগে ঘোষণা করা সবাই কম বেশি এবং সংখ্যা কিন্তু কাছাকাছি ছিল, কিন্তু এই 3টির অর্থাৎ এখন পর্যন্ত যে 3টি পদ সেই 2টি আসনে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই এখন পর্যন্ত আমরা দেখছি, এবং বাকি 16টি কেন্দ্রের ফলাফলে আসলে অবস্থা পরিবর্তন বা কে শেষ পর্যন্ত বিজয় পাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সবাই অপেক্ষা করছে। আমরা ভেতরে যেরকম দেখছি প্রার্থী এবং তাদের সমর্থকদের অবস্থান, একইভাবে বিশ্ববিদ্যালয়ের বাইরের যে জায়গাগুলো আলাদা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং যেসব প্যানেল স্ক্রিন বসানো হয়েছে সেক্ষেত্রে বিপুল সংখ্যক। সম্রাট, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। জকসু নির্বাচনের সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সম্রাট আনোয়ার। খেলার খবর, টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পেয়েছে বিসিবি। এক মিডিয়া রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি তারা জানিয়েছে, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে। সম্প্রতি কিছু গণমাধ্যমে বিসিবিকে আইসিসির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে এমন খবর প্রকাশিত হলেও তা সরাসরি নাকচ করেছে বোর্ড। বিসিবির ভাষায় এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃতি বা বক্তব্যের প্রতিফলন নয়। গঠনমূলক ও পেশাদার পরিবেশে আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানোই লক্ষ্য বিসিবির। আবহাওয়ার খবর, দেশ জুড়ে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সর্বনিম্ন তাপমাত্রার দিনে নওগাঁয় কুয়াশার আধিক্য তেমন না থাকলেও বইছে হাড় কাঁপানো হিমেল হাওয়া। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় বুধবার সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের কারণে খেটে খাওয়া ছিন্নমূল মানুষরা চরম ভোগান্তি সইছেন। গোপালগঞ্জে বুধবার সকাল 6টার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না, রাস্তায় মানুষের উপস্থিতিও একেবারেই কম। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। গত কদিন ধরে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। লালমনিরহাটে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা 7 দিন সূর্যের দেখা নেই। উপকূলীয় জেলা ভোলায় ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত। ভোর থেকেই কুয়াশায় ঢেকে থাকে সড়ক ও নদীপথ। নাটোরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। অতিরিক্ত ঠান্ডার কারণে সন্ধ্যার পর থেকেই শহর ফাঁকা হয়ে যাচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সন্ধ্যা 6টার প্রাইম নিউজ দেখছেন। সময় হলো বাইজিৎ স্টিল বিরতিতে যাবার। এরপর আরো যা থাকছে।
লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। ডিএনসিসির সাবেক মেয়র আতিক ও তার 2 মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। বিরতির পর আমন্ত্রণ, আপনারা সন্ধ্যা 6টার প্রাইম নিউজ দেখছেন। জানাবো আরো কিছু খবর। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে রনি মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ভোরে 4-5 জন বাংলাদেশি দইখাওয়া সীমান্ত এলাকায় গরু আনতে যায়। এ সময় বিএসএফ এর শিশরাম ক্যাম্পের টহল দল গুলি ছুড়লে 902 মেইন পিলারের পাশে গুলিবিদ্ধ হয় রনি মিয়া। বিজিবির সহায়তায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার 2 মেয়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত, যার মধ্যে রয়েছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে এর আগে ইউসিবিএল ব্যাংকের একটি শাখা থেকে 25 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সেই মামলায় চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত সাইফুজ্জামান চৌধুরী সহ 36 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের নানা অনিয়ম দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির আবেদনে আতিকুল ইসলাম এবং তার 2 কন্যা শাইলা শাগুফতা ইসলাম ও বুশরা আফরিনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুশরা ডিএনসিসির আলোচিত চিফ হিট অফিসার ছিলেন। এদিকে দুর্নীতির মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। কুড়িগ্রাম সীমান্তে বহুল আলোচিত কিশোরী ফেলানী খাতুন হত্যার 15 বছর আজ। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মমভাবে নিহত হয় কিশোরী ফেলানী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর রক্তাক্ত মৃতদেহ। সেই ছবি দেশ বিদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। পরে আন্তর্জাতিক চাপের মুখে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচারের ব্যবস্থা করা হয়, কিন্তু দীর্ঘ 1.5 দশকেও সঠিক বিচার না পাওয়ায় আজও কাটেনি ফেলানীর পরিবারের হতাশা ও ক্ষোভ। ভারতের উচ্চ আদালতে মামলাটি ঝুলে থাকায় ন্যায় বিচারের আশায় দীর্ঘ প্রতীক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা মা। এবার একটি শোক সংবাদ। এটিএন নিউজের সিনিয়র সাউন্ড এডিটর মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6:30টার দিকে গ্যান্ডারিয়ার ধূপখোলায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর গ্যান্ডারিয়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা এবং এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। জিল্লুর রহমান জুয়েল স্ত্রী এবং 2 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। একজন সৎ নিষ্ঠাবান সহকর্মীকে হারিয়ে এটিএন নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করছে। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা প্রাইম নিউজ দেখছেন। এবার নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। ক্রেতা দর্শনার্থী বাড়তে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।
বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। যদিও ঠান্ডার কারণে দেখা যায় যে ক্রেতা সমাগম বা দর্শনার্থী সমাগম একটু কমই থাকে, কিন্তু যেমনটি জানতে পারলাম যে বাড়তে শুরু করেছে, কেমন দেখছেন একটু জানাবেন। মুন্নি, আপনি জানেন যে গত কয়েকদিন কিন্তু যে দেশের যে বর্তমান পরিস্থিতি, ঠান্ডার কারণে কিন্তু মেলার আকাশে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল। তো আজ কিন্তু আমরা দেখেছি যে মেলা প্রাঙ্গণে রোদের ঝলমলো আলোকছটা ছিল, যার কারণে কিন্তু শুরু থেকেই, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের ভিড় আমরা দেখেছি, কিছুটা ভিড় দেখেছি গতকালকের থেকে আজকে কিছুটা বেশি হয়েছে। তো এখনো কিন্তু আমি ঠিক মেলার মাঠে রয়েছি, এখানেও কিন্তু আপনাকে আমি যদি একটু দেখাই যে এখানেও কিন্তু বেশ ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কিন্তু চলছে, এবং আপনি দেখছেন যে মেলার মাঠে কিন্তু যারা ক্রেতা দর্শনার্থী এসছে তারা কিন্তু এসেই আসলে মেলার মাঠে বিভিন্ন রকমের ফটোশুটি করছে, কেউ বা ছবি তুলছে, নানা রকম কার্যক্রম করছে। এছাড়াও আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে আসলে ক্রেতা দর্শনার্থীরা কেমন ঢুকছে তাদের দোকানগুলোতে, কেমন পণ্য বিক্রি কিনে হচ্ছে। তো বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে এখনো আসলে আজ সবে মেলার পঞ্চম দিন, তো ক্রেতারা আসছেন এবং পণ্যের বিভিন্ন যাচাই বাছাই তারা করছেন, কিন্তু এখনো ওরকম ভাবে তারা তেমন বিক্রি কিনে করতে পারছে না, কিনছেন না। তবে কিছু বিদেশি স্টল রয়েছে, সেই স্টলগুলোতে মেলায় স্টল রয়েছে। যে আপনি জানেন যে মেলা এবারের কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু 327টি স্টল রয়েছে, তার মধ্যে কিন্তু বিদেশি স্টল রয়েছে। সেই স্টলগুলোতে কিন্তু আসলে ক্রেতা দর্শনার্থীরা বেশ ভিড় করছেন। এছাড়াও মেলা কর্তৃপক্ষ কিন্তু নিরাপত্তার বিষয়টা বেশ জোরদার দিয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। প্রায় 850 পুলিশ সহ মেলায় প্রায় 400 ভলেন্টিয়ার রয়েছে, যারা আসলে মেলায় যারা আসছেন তাদের সমস্যা সমাধানে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। মুন্নি, ধন্যবাদ বাবলু আপনাকে। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। এবারে বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। ভ্যাট ফেরত বা রিফান্ড প্রক্রিয়া সহজ করার মাধ্যমে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে অনলাইন ভ্যাট রিফান্ড চালু হয়েছে। আগামী অর্থবছর থেকে বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট প্রদান। সকালে ঢাকায় রাজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে ই-ভ্যাট রিফান্ড সেবা উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, নতুন এই ব্যবস্থার অধীনে করদাতাদের আর ভ্যাট অফিসে যেতে হবে না। এর পরিবর্তে রিফান্ডের টাকা সরাসরি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বা BEFTN ব্যবস্থায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এনবিআর চেয়ারম্যান জানান, করের প্রায় 4,000 কোটি টাকা রিফান্ড প্রক্রিয়ায় আটকে আছে। এর মধ্যে ভ্যাটের রিফান্ড পাওনা 1,500 কোটি টাকা। সারা পৃথিবীতে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া একটা উৎসব, কারণ ট্যাক্স পেয়ার যখনই ইনকাম ট্যাক্স রিটার্ন দেয় তারা রিফান্ড পায়, কারণ যেহেতু সব জায়গা থেকে ট্যাক্স কেটে নেয়, মোস্ট অফ দ্য কেসে রিফান্ড হয়। আর আমাদের এখানে আমরা রিফান্ড দেই না, কোনোভাবে দেই না। কেন দেই না? রিফান্ড দেওয়ার সাথে অনেক ঝামেলা জড়িত। যদি আমরা এগুলোকে স্বচ্ছ করে ফেলতে পারি, প্রত্যেক ট্যাক্স পেয়ার যদি দেখে যে উনি রিটার্ন সাবমিট করলে ওনার যে অটোমেটেড যে অতিরিক্ত টাকাটা হয় এটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারদের রিটার্ন দেওয়ার সংখ্যাটাও বাড়বে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। নাটোরে বক্স পদ্ধতিতে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষীরা। বক্স পদ্ধতিতে মধু চাষে ফসলের ফলন বাড়ে, সে সাথে মূল্যবান মধু পাওয়া যায়। কৃষি বিভাগ জানায়, নাটোর জেলায় প্রায় 11,000 হেক্টর জমিতে সরিষা ও প্রায় 300 হেক্টর জমিতে কালোজিরার চাষ হচ্ছে। অন্তত 65 জন মৌচাষী বাক্স বসে মধু আহরণ করছেন। এ মৌসুমে তারা অন্তত 87,000 কেজি মধু সংগ্রহের আশা করছেন, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। কৃষকরা আরও জানান, বাক্সে মৌমাছি চাষ ও মধু সংগ্রহের লাভ বেশি। এতে সঠিক পরাগায়নের ফলে সরিষা ও কালোজিরার ফলন 15 থেকে 20% বেশি হয়। মৌচাষীরাও মধু বিক্রি করে বাড়তি আয় করতে পারেন। শেষ করব সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। দেশের আইন শৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
জামায়াত স্বৈরাচারের সঙ্গে আপোষকারী 111-এর সহায়ক, মন্তব্য আমির খসরুর। প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে বৈষম্য হয়েছে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত প্রশাসনের, অভিযোগ জামায়াতের। আইসিসি ভারতেই খেলতে বলেছে বাংলাদেশকে, এমন প্রচার মিথ্যা, জানালো বিসিবি। লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত। ডিএনসিসির সাবেক মেয়র আতিক ও তার 2 মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এ ছিল সন্ধ্যা 6টা প্রাইম নিউজ থেকে সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।